2019 সালের নির্বাচনের আগে কিন্তু আমাদের মধ্যে এক ধরনের আলাপ উঠতেছিল, মানে আমরা এই প্রশাসনকে আসলে বিশ্বাস করতে পারি না। তো সেটা কিন্তু সত্যি সত্যি আমরা দেখতে পেলাম 2019 সালের ডাকসু নির্বাচনের দিন কীভাবে ভোট ডাকাতি করা হয়। তো সেই জায়গা থেকে আমরা 2025 সালে হয়তো ওইরকম বাস্তবতা নাই, কিন্তু 2025 সালের ডাকসু নির্বাচনের মূল্যায়ন করতে গেলে, প্রশাসনকে মূল্যায়ন করতে গেলে আমাকে কিন্তু 5ই আগস্ট পরবর্তী সময় থেকে কী কী ঘটছে তার একটা মূল্যায়ন দরকার। 5ই আগস্ট পরবর্তীতে আমাদের অনেকগুলো সংগঠনের সাথে আমাদের প্রশাসনে বসার সুযোগ হয়েছিল। সো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে কীভাবে ব্যাটার ক্যাম্পাসে পরিণত করা যায়, কীভাবে রাজনৈতিক সংস্কৃতির মধ্যে পরিবর্তন আনা যায়, কীভাবে আপনার একটা জবাবদিহিতামূলক ক্যাম্পাসে পরিণত করা যায়। সো সেই জায়গা থেকে আমরা অনেক ধরনের প্রস্তাবনা দিয়েছি। আমরা 73 অধ্যাদেশ নিয়ে, প্রক্টোরিয়াল ল নিয়ে এবং ডাকসুর গঠনতন্ত্র নিয়ে আমরা প্রশ্ন তুলেছি, আমরা সংস্কার প্রস্তাবনা দিয়েছি, কিন্তু কোনোটাই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্ণপাত করেন নাই। তো এরপরেও আরও অনেক ধরনের জটিলতা আমরা দেখতে পেয়েছি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটার পর একটা মব তৈরি করা হয়েছে, ছাত্র রাজনীতি নিষিদ্ধের এখানে আলাপ তোলা হয়েছে, মব করা হয়েছে, এবং তোফাজ্জল হত্যাকাণ্ড ঘটেছে যে সময় ছাত্র রাজনীতি নিষিদ্ধ ছিল, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় হলে না, ক্যাম্পাসেও। সো ওইরকম পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ডাকসু নির্বাচনের দিকে যাচ্ছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জুলাই গণঅভ্যুত্থানে যারা হামলার সাথে যুক্ত ছিল তাদের কোনো বিচারের কোনো প্রশ্নই আসেনি, এবং তাদেরকে মামলাও দেওয়া হয়নি, বহিষ্কারেরও কোনো প্রশ্ন আসেনি। কিন্তু সাময়িক বহিষ্কারের জন্য একটা লিস্ট তৈরি করা হয়েছে, ওই লিস্ট খুবই বিতর্কিত ছিল। যারা হামলায় জড়িত ছিল তাদের নাম আসেনি, এবং যারা হামলায় জড়িত ছিল না তাদের নাম ওই লিস্টে আনা হয়। সো সেই জায়গা থেকে ওই লিস্টও কিন্তু খুবই বিতর্কিত। ফলে এরকম পরিস্থিতির মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের যারা পদধারী ছিলেন তাদেরকে ক্যাম্পাস রেখে, প্রার্থিতা দিয়ে, ভোটাধিকার দিয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের দিকে যাচ্ছি। সো সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন কেমন হবে এটা বিচার করতে গিয়ে অবশ্যই আমাদেরকে এই বিষয়গুলো, 5ই আগস্ট পরবর্তী উল্লেখিত বিষয়গুলো মাথায় রেখে আমাদেরকে ডাকসু নির্বাচন কেমন হবে সেটা ভাবা দরকার। এর বাইরে আছে লেভেল প্লেইং ফিল্ড। লেভেল প্লেইং ফিল্ডের মধ্যে অনলাইন এবং অফলাইন দুটাই খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি অনলাইনে এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম দিয়ে অনেকগুলো গ্রুপ আছে, এবং প্রতিনিয়ত প্রপাগান্ডা, সাইবার বুলিং, সাইবার হ্যারাসমেন্ট ঘটে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সরাসরি ভিসি স্যার থেকে শুরু করে গুরুত্বপূর্ণ পদধারীরা ওই সব গ্রুপে অবস্থান করতেছেন। তো লেভেল প্লেইং ফিল্ড কতটুকু আছে সেটা আমরা বুঝতে পারি আমাদের অনলাইন দেখে। এর বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু ছাত্রলীগের যারা পদধারী ছিলেন, ক্রিমিনাল অফেন্সের সাথে যারা যুক্ত ছিলেন, তারা এখন হলে আছেন, এখনও তারা প্রার্থী হিসেবেও আছেন। সো এই ফ্যাক্টরগুলো আপনাকে চিন্তা করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন কেমন হবে। ডাকসু নির্বাচন যদি বানচাল হয় তাহলে আপনি কোনো পক্ষের দোষ দিতে গিয়ে আগে প্রশাসনকে আপনাকে এখানে প্রশ্নের সম্মুখীন হতে হবে, কারণ প্রশাসনের পক্ষ থেকে অনেক ধরনের আমরা বিতর্কিত কর্মকাণ্ড আমরা দেখতে পেয়েছি। সেটা মোটিভ পোড়ানো থেকে শুরু করে, ঘৃণাস্তম্ভ মোছা থেকে শুরু করে, আমাদের তোফাজ্জল হত্যাকাণ্ড থেকে শুরু করে, সাম্য হত্যাকাণ্ড থেকে শুরু করে, এইসব বিষয় কিন্তু মাথায় রাখা দরকার। দেখেন, প্রথমত আমি একজন শিক্ষার্থী, আমার আসলে পকেটে আমার চলার মতো যে টাকা সেটাও আমার হয় না। সো সেই জায়গা থেকে আসলে আমি কিভাবে প্রার্থী হয়ে আমি কিভাবে অন্যদেরকে খাওয়াবো সেটা প্রশ্নেরই বিষয়। এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি অনেক সংগঠনের নেতৃত্বকে দেখতে পাচ্ছি, অনেক রাজনৈতিক প্যানেলগুলোকে আমরা দেখতে পাচ্ছি এসব বিষয় তারা করে যাচ্ছেন। তারা টাকার ছড়াছড়ি করতেছেন, কেউ ভোট কিনতেছেন, কেউ খাওয়াচ্ছেন প্রতিনিয়ত। সো এটা খুবই নিন্দনীয়, এগুলো আচরণবিধি লঙ্ঘন করে প্রতিটা। কিন্তু আমরা শুরু থেকে দেখতে পাচ্ছি আচরণবিধি কীভাবে লঙ্ঘন করে যাচ্ছে বিভিন্ন সংগঠন, কিন্তু আমরা প্রশাসনের পক্ষ থেকে অর্থাৎ নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো ধরনের নোটিশ দেখতে পাচ্ছি না তাদের বিরুদ্ধে, এবং সমানে তারা আচরণবিধি লঙ্ঘন করে যাচ্ছেন। তারা মনোনয়ন ফর্ম তুলতে গিয়ে 5 জনের জায়গায় যাচ্ছেন 30 জন, স্লোগান দেওয়ার কথা না স্লোগান দিয়ে যাচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পাবলিকলি প্রচারণা শুরু, এর আগে থেকে প্রচারণা তারা শুরু করে দিচ্ছেন, বা 11টার পর প্রচারণা করার কথা না, প্রচারণা চালাচ্ছেন রুমে রুমে গিয়ে। সো বিভিন্ন ধরনের আচরণবিধি লঙ্ঘন হচ্ছে, টাকার ছড়াছড়ি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু নির্বাচন কমিশন দেখতে পাচ্ছে না, কারণ তারা টিনের চশমা পরে আছেন বা কালো চশমা পরে আছেন। দেখেন, আমি 2018 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করা শুরু করি। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 18 সালে ক্লাস করা শুরু করি তখন থেকে আমি প্রথম বর্ষ থেকে বৈদেশিকের বিষয়ে আমি লেখালেখি শুরু করি, একদম কন্টিনিউয়াসলি। আমি নিজেও হলে ছিলাম ছাত্রলীগের হয়ে, এবং আমি দেখতে পেয়েছি কিভাবে একটা সিটের কারণে, একটা সিটকে কেন্দ্র করে কিভাবে ইনস্ট্রুমেন্টালাইজ করা হয়, পলিটিক্যাল ইনস্ট্রুমেন্টালাইজ করা হয় প্রতিটা শিক্ষার্থীকে। একটা সিটকে কীভাবে পলিটিক্যাল ইনস্ট্রুমেন্টালাইজ করা হয় সেটা আমি খুব কাছ থেকে দেখতে পেয়েছি। আমি নিজেও হলে ছিলাম, 35 জনের রুমে গাদাগাদি করে থাকতাম। আমি যে পাশে ঘুমাতাম সেই পাশেই সকাল হতো। সো সেই জায়গা থেকে তখন থেকে আমি প্রতিজ্ঞাবদ্ধ হই, আমি এই প্রথম বর্ষ থেকে বৈদেশিক
আমি নিশ্চিত করব, এটার জন্য আমি লড়াই করে যাব। আমি এখনো পর্যন্ত বৈধ সিট নিয়ে কাজ করে যাচ্ছি। অনেক ধরনের হেনস্থার শিকার হয়েছি এই বৈধ সিট প্রতিষ্ঠা করতে গিয়ে। আমি এটা সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করব, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন এজিএস প্রার্থীকে বেছে নেবেন, অবশ্যই আমার মতো যারা দীর্ঘ সময় ধরে লড়াই করে যাচ্ছেন তাদেরকে বেছে নেবেন বলে আমি প্রত্যাশা করি। কারণ 25টা ভোট, 25 জনের মধ্যে একজনকে তাকে চুজ করতে হবে, তাহলে সে কে হবে, অবশ্যই বেস্ট ওয়ান হবে। ফলে আমি মনে করি আমি এত বছর ধরে যা করেছি শিক্ষার্থীদের বিচার করে, তাহলে আমাকে বেস্ট ওয়ান হিসেবে তারা বেছে নেবেন বলে আমি বিশ্বাস করি। কারণ আমি কন্টিনিউয়াসলি যে কোনো ধরনের প্রতিকূল পরিস্থিতিতে আমি রাজপথে ছিলাম। শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য আমি হেনস্থার শিকার হয়েছি, বা একাডেমিক্যালি আমি হেনস্থার শিকার হয়েছি, প্রশাসনিকভাবে আমাকে হেনস্থা করা হয়েছে। সো সেই জায়গা থেকে আমি মনে করি শিক্ষার্থীরা আমার এই কাজকে বিবেচনা করবেন যখন আমাকে এই জিএস হিসেবে নির্বাচিত করবেন।